হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো গত ক্লাসে আমি ইউনিফাইড একাডেমিতে ডিফারেন্সিয়েশনের পার্ট 1কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ডিফারেন্সিয়েশনের পার্ট 2কে বোঝাবো। যদি তোমরা কেউ ডিফারেন্সিয়েশনের পার্ট 1কে না দেখে থাকো তাহলে খুব শীঘ্রই তোমরা ইউনিফাইড একাডেমিতে গিয়ে ডিফারেন্সিয়েশনের পার্ট 1কে দেখো, দেখে এসে তোমরা পার্ট 2কে বোঝার চেষ্টা করো। তাহলে তোমরা আরও খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েশনের পার্ট 2কে বুঝতে পারবে। আমি একটা কথা বলে দিচ্ছি, ডিফারেন্সিয়েশনে কওয়া হয় ইংরেজিতে, আর বাংলাতে তার নাম হচ্ছে কি? বাংলাতে তার নাম হচ্ছে অন্তর্কলজ। বাংলার নামটা একটু বিটখিটে লাগে, ডিফারেন্সিয়েশন বললে সবার মনে থাকে। বাংলাতে তার নাম হচ্ছে অন্তর্কলজ, অর্থাৎ কওয়া হয় কি তা অবকলজ। ঠিক আছে? তো এই দুইটার নাম সম্বন্ধে ধারণা থাকতে লাগবে। ডিফারেন্সিয়েশনকে বাংলাতে কওয়া হয় অন্তর্কলজ বা অবকলজ, আর ইংরেজিতে তো ডিফারেন্সিয়েশনই কওয়া হয়, তার মধ্যে কোনো সমস্যা নেই। তো আমি ডিফারেন্সিয়েশনের পার্ট 2কে ডিসকাশন করার আগে আমি পার্ট 1কে ডিসকাশন করব। পার্ট 1কে একটু হালকাভাবে ডিসকাশন করে গিয়ে ডিফারেন্সিয়েশনের পার্ট 2কে বোঝাবো। তাহলে তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি, যাদের আজকে প্রেফারেন্স যে দ্বিতীয় ক্লাসটি দেখবে খুব উদ্যোগী, তাই তোমাদের জন্য আমি প্রথমটাকে একটু ডিসকাশন করে পার্ট 2কে বোঝানোর ট্রাই করবো। তো সবাই দেখতে থাকো ডিফারেন্সিয়েশনের পার্ট 2। তো পার্ট 1টা কি হয়েছিল? পার্ট 1-এর মধ্যে আমি ডিফারেন্সিয়েশনের কি করিয়েছিলাম? আমরা করিয়েছিলাম যে দুইটা অক্ষরে অ্যাজিউম করিয়েছিলাম। কিরকম অক্ষর? একটা এরকম ওয়াই অক্ষ, আর একটা কিরকম এরকম এক্স অক্ষ। তো কি হয়েছিল? এই ওয়াই অক্ষ এটারে কো হইতেছিল, এক্স অক্ষ এটারে কো হইতেছিল, অর্থাৎ এটারে কো হইতেছিল এক্স অক্ষ আর এটারে কো হইতেছিল ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষের মাঝখান দিয়া একটা স্ট্রেট লাইন এইভাবে ড্র হইছে। এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষের মাঝখান দিয়া একটা স্ট্রেট লাইন ড্র হইছে, এবং ওই স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে আমি ডট ডট করে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করছি। ঠিক আছে? স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টের থেকে ডট করতে করতে আমি এক্স অক্ষের যে কোনো একটা পয়েন্টে কি করলাম? লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে? যখনই লম্ব অঙ্কন করলাম তখন দেখো তাদের মধ্যে একটা এরকম সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তার মানে হচ্ছে তার মধ্যে এরকম একটা থিটা কোণ আছে। ওকে, তার মধ্যে এরকম একটা থিটা কোণ আছে। তো এরকম থিটা কোণ বার করার ফর্মুলাটা আমি গত ক্লাসে বলেছিলাম। থিটা কোণ রে গত ক্লাসে বলেছিলাম স্লোপ কওয়া হয় বা নতি কওয়া হয়। স্লোপ বা নতি, ইংরেজিতে কওয়া হয় স্লোপ আর বাংলাতে কওয়া হয় নতি। ঠিক আছে? তার ফর্মুলাটা কি আছিল? ফর্মুলাটা ছিল tan θ = y2 - y1 বাই x2 - x1। এটা ছিল tan θ এর ফর্মুলা। কিভাবে কোনো একটা সরল রেখার থেকে নতি বার করতে পারি, তো এটা ছিল ফর্মুলা। এটারে আমি প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে খুবই ডিসকাশন করে আমি এটা বার করছিলাম। তোমরা যদি কেউ প্রথম ক্লাসটি না দেখো তাহলে প্রথম ক্লাসটি আগে দেখো, দেখে তারপরে দ্বিতীয় ক্লাসের দিকে নজর দাও, তাহলে তোমরা আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এটা ছিল নতির ফর্মুলা। কোন একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি করেছিলাম? এরকম একটা এদিকে একটা আমি পয়েন্ট ধরছিলাম, এদিকে একটা পয়েন্ট ধরছিলাম, এইভাবে এই পয়েন্টে যুক্ত করছিলাম, এইভাবে করে আমি কি করছিলাম? আমি স্লোপটা অর্থাৎ কোন একটা সরলরেখার ক্ষেত্রে নতির ফর্মুলাটারে রিপ্রেজেন্ট করছিলাম। এখন আমাদের আজকের বিষয় হচ্ছে, আমরা তো গত ক্লাসে স্ট্রেট লাইনের ক্ষেত্রে নতি বার করতে খুব সহজ, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আজকে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে স্লোপের মানে স্ট্রেট লাইনের ক্ষেত্রে নতি বার করছি, ঠিক আছে, প্রথম ক্লাসে। আজকে আমি কার্ভ লাইনের ক্ষেত্রে অর্থাৎ বক্ররেখার ক্ষেত্রে আমি নতি বার করব। বলে স্যার বক্ররেখার ক্ষেত্রেও কি নতি বার করা যায়? অবশ্যই, যদি বুদ্ধি থাকে তাহলে বক্ররেখার ক্ষেত্রেও নতি বার করতে আমরা পারি। তো স্লোপ আমি বা নতি বা স্ট্রেট লাইনের ক্ষেত্রে নতি বার করছি প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমি বক্ররেখার ক্ষেত্রে
কিভাবে নতি ডিফাইন করা হয়, বক্ররেখার ক্ষেত্রে কিভাবে নতি ডিফাইন করা হয় তার দিকে নজর দেব। তো প্রথমে আমি বক্ররেখার ক্ষেত্রে নতি বার করার লিগা আমি সেমভাবে একটা ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষরে প্রথমত মানে ড্র করে নেব। এরকম একটা এক্স অক্ষ আর এরকম একটা ওয়াই অক্ষরে আমি কি করছি, ড্র করে নিয়েছি। এক্স অক্ষ, তো আমরা এতক্ষণ কি করছি, আমরা ওই দেখছি যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে কীভাবে নতি বার করতে হয় তার ফর্মুলাটা আমরা সবাই জানি যে tan θ = y2 - y1 / x2 - x1। এখন আজকের বিষয় হচ্ছে যে কোনো একটা কার্ভ লাইনের ক্ষেত্রে কিভাবে নতি বার করতে হয়। তো কার্ভ লাইনের ক্ষেত্রে নতি বার করার লিগে তার একটা সহজ পদ্ধতি হলো কার্ভ লাইনের ক্ষেত্রে কিভাবে নতি বার করতে হয়। তো প্রথমত আমরা সেমভাবে স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেরকম কাজ করছি কার্ভ লাইনের ক্ষেত্রেও সেরকম কাজই করব। তো প্রথমত কি করছি, আমি ওয়াই অক্ষ আর একটা এক্স অক্ষরে আমি ডিফাইন করে নিয়েছি। ওয়াই অক্ষ আর একটা এক্স অক্ষরে ডিফাইন করে নিয়েছি। ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মাঝখান দিয়া আমি গত ক্লাসের ভিডিওতে স্ট্রেট লাইন ড্র করছিলাম। ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মাঝখান দিয়া গত ক্লাসের ভিডিওতে আমি স্ট্রেট লাইন ড্র করছিলাম, কিন্তু আজকে আমি ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মাঝখান দিয়া কে করবো, ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মাঝখান দিয়া এরকম একটা কার্ভ লাইনের ড্র করবো। ঠিক আছে, তো কার্ভ লাইনের ড্র করার পর তার এরকম সিচুয়েশন হবে তা আমরা দেখব। এখন আমরা যদি দুটা পয়েন্টে ধইরা তার মধ্যে লম্ব অঙ্কন করি, যে আগের ক্লাসের ভিডিওতে আমি যা যা করিয়েছি ওই ক্লাসের ভিডিওর মতো যদি আমি ওই রকম চেষ্টা করি তাহলে দেখবে একটা সমকোণী ত্রিভুজ কখনোই সম্ভব হচ্ছে না। একটা সমকোণী ত্রিভুজ কখনোই সম্ভব হচ্ছে না। তো সমকোণী ত্রিভুজ যেহেতু সম্ভব হচ্ছে না, তার মানে এখানে স্লোপ ডিফাইন করাও কিন্তু সম্ভব নয়। তো স্লোপ ডিফাইন করতে হলে প্রথমে আমার সমকোণী ত্রিভুজটা সুনির্দিষ্টভাবে ডিফাইন হতে হবে। স্লোপ ডিফাইন করতে গেলে আমার প্রথমে সমকোণী ত্রিভুজকে সুনির্দিষ্টভাবে ডিফাইন করতে হবে। তো আমরা যদি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট নিই, তখন যদি আমি এরকমভাবে যদি ডট ডট করে এরকমভাবে এক্স এর মধ্যে বর্ধিত করি, সেমভাবে এখানে যদি এইভাবে করে বর্ধিত করি আর এইভাবে যদি টান দিই, এইভাবে যদি জুড়ে দিলে আমি এখানে একটা স্ট্রেট লাইন কি সমকোণী ত্রিভুজ কি পাচ্ছি। অনেকে ভাববে যে পাচ্ছি, তো এই তো সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখানে একটা এইভাবে কখনো কি তোমরা দেখেছো এরকম সমকোণী ত্রিভুজ হতে? এরকম সমকোণী ত্রিভুজ কিন্তু কখনোই হবে না। এরকম সমকোণী ত্রিভুজ দেখেছো? এরকম সমকোণী ত্রিভুজ হতে আমি তো কখনো দেখিনি। এরকম সমকোণী ত্রিভুজ হতে, এরকম সমকোণী ত্রিভুজ যেহেতু সম্ভব নয়। আরে ভাই, সমকোণী ত্রিভুজ হতে গেলে এটা যেরকমভাবে স্ট্রেট লাইন আছে, এটা যেভাবে স্ট্রেট লাইন আছে, এটাকেও স্ট্রেট লাইন হতে হবে, তখনই সমকোণী ত্রিভুজ সম্ভব। কিন্তু দেখছি যে এটা স্ট্রেট লাইন হচ্ছে ঠিক আছে, এটাও স্ট্রেট লাইন হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা এভাবে কার্ভ লাইন হয়ে যাচ্ছে, যার ফলে এরকম সমকোণী ত্রিভুজ ফর্ম করা সম্ভব নয়। তাই সমকোণী ত্রিভুজ ফর্ম করতে গেলে আমার এই দুইটা লাইনের মধ্যে কি করতে হবে, এরকম স্ট্রেট লাইন ফাংশন আনতে হবে, এরকম স্ট্রেট লাইনকে আনতে হবে। সমকোণী ত্রিভুজ হতে গেলে আমার এরকম স্ট্রেট লাইনকে আনতে হবে, তখনই সমকোণী ত্রিভুজ সম্ভব। তো সেই কাজ করার জন্য আমরা কি কি করছি একটু দেখো। সেই কাজ করার জন্য আমরা কি কি করছি তার দিকে একটু নজর দাও। তো সেই কাজ করার জন্য তো আমরা কার্ভ লাইনের ক্ষেত্রে নতি ফর্ম কিভাবে করতে হয় তা তো দেখলাম যে আমাদের সমকোণী ত্রিভুজটা ফর্ম হচ্ছে না। কিভাবে দেখলাম? সমকোণী ত্রিভুজ অনেকে বলবে ফর্ম হচ্ছে, কিন্তু না, সমকোণী ত্রিভুজ ফর্ম হচ্ছে না। সমকোণী ত্রিভুজ ফর্ম হতে গেলে এরকম সমকোণী ত্রিভুজ হতে হবে, তাহলে সমকোণী ত্রিভুজ বলবো। কিন্তু এটা তো হচ্ছে এরকম সমকোণী ত্রিভুজ কখনোই হবে না। এরকম সমকোণী ত্রিভুজ হবে না যে এটা স্ট্রেট লাইন আবার এটারে কার্ভ লাইন হয়ে গেছে, তখন কিন্তু সমকোণী ত্রিভুজ সম্ভব নয়। তখন সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমি সমকোণী ত্রিভুজ করতে পারতাম। তো সমকোণী ত্রিভুজ হইতে গেলে এরকম ফর্ম হইতে হইব, উভয় ক্ষেত্রে স্ট্রেট লাইন হইতে হইব, কিন্তু এই ক্ষেত্রে আমি স্ট্রেট লাইন পাইতেছি না। তার জন্য কি করতে লাগবো? তার জন্য আমি তো দেখছিলাম যে এরকম ভাবে স্ট্রেট লাইন আঁকার পর যাও আঁকছি, দেখো তোমরা এরকম ভাবে স্ট্রেট লাইন বলতে আমরা স্ট্রেট লাইন কিভাবে আঁকছিলাম আগের ভিডিওতে,
তো আমরা এরকম দুটো অক্ষরে অ্যাজিউম করছি, অ্যাজিউম করে কি করছি, অ্যাজিউম করে এটার মধ্যে এরকম স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। তো মানে কার্ভ লাইন স্ট্রেট লাইন আছিলাম, অক্ষরের মধ্যে কার্ভ লাইন দিয়ে ফর্ম হইতেছে। তো কার্ভ লাইন দিয়ে কিভাবে ফর্ম হইতেছে, কার্ভ লাইন দিয়ে ফর্ম হওয়ার কারণ হচ্ছে আমি এটাকে কার্ভ লাইনের ক্ষেত্রে ফর্ম করার চেষ্টা করছি। এখন যদি আমি এখানে কোনো একটা পয়েন্ট ধরি আর এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি, সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এটা কিন্তু মানে এই দুই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হচ্ছে, মানে এই ক্ষেত্রে আমি সরলরেখা পাচ্ছি, এই ক্ষেত্রেও সরলরেখা পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে কার্ভ অর্থাৎ বক্ররেখা পেয়ে যাচ্ছি, যার ফলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। তো সমকোণী ত্রিভুজ যেহেতু হচ্ছে না, সেই ক্ষেত্রে স্লোপকে আমি ডিফাইন করতে পারবো না বা স্লোপ নির্ণয় করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তো আমি আরেকটা বুদ্ধি খাটাই। বুদ্ধিটা কি, আমি এই পয়েন্টের থেকে একটা স্পর্শ অঙ্কন করি, এই পয়েন্টের থেকে আমি একটা স্পর্শ অঙ্কন করি। তুমি দেখো, সবাই দেখো, আমি যদি এই পয়েন্টের থেকে একটা স্পর্শ অঙ্কন করি তাহলে কি হবে, আমি এইভাবে কোনো একটা স্পর্শ অঙ্কন করছি, এইভাবে কোনো একটা স্পর্শ চলে গেছে, ঠিক আছে। আবার এই পয়েন্টের আমি স্পর্শ অঙ্কন করতেছি, দেখো এই পয়েন্টের স্পর্শ অঙ্কন করলে কি হচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে চলে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো আমি এটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট। যখন আমি বি পয়েন্টের থেকে স্পর্শক অঙ্কন করছি তখন এ পয়েন্টে সেট করছে না, যখন এ পয়েন্টের থেকে স্পর্শক অঙ্কন করছি তখন বি পয়েন্টে ছেদ করছে না, অর্থাৎ স্পর্শ করছে না। ছেদ কথাটা ভুল, আমি বলছি যে স্পর্শ করছে না। ওকে, যখন এ পয়েন্টের থেকে স্পর্শ অঙ্কন করেছি যখন আমি এ পয়েন্টের থেকে স্পর্শ অঙ্কন করেছি, সরি বি পয়েন্টের থেকে স্পর্শ অঙ্কন করেছি, তখন এ পয়েন্টে স্পর্শ করছে না, আবার এ পয়েন্ট থেকে স্পর্শ অঙ্কন করার পর বি পয়েন্টে স্পর্শ করছে না। তো যেহেতু স্পর্শ করছে না, তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ কোনরূপেই সম্ভব নয়। তুমি সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকবে, এ পয়েন্ট থেকে স্পর্শ অঙ্কন হচ্ছে না, আবার বি পয়েন্ট থেকেও স্পর্শ অঙ্কন হচ্ছে, কিন্তু একটা একটারে কাট করছে না, একটা একটারে কাট করছে না। তো কাট যেহেতু করছে না, তার মানে আমি সমকোণী ত্রিভুজ পাবো না। সমকোণী ত্রিভুজ পেতে গেলে আমার কি করতে হবে, এই দুইটা পয়েন্টের মধ্যে বি পয়েন্টের যে স্পর্শটা অঙ্কন হয়েছে ওইটা এ পয়েন্টে কাট করতে হবে, আবার এ পয়েন্ট থেকে যে স্পর্শটা অঙ্কন হয়েছে সেটা বি রে স্পর্শ করতে হইব, অর্থাৎ দুইটাই উভয় দিয়ে দিব স্পর্শ হইতে হইব, তখনই আমার কি সমকোণী ত্রিভুজ সম্ভব। তো এই ক্ষেত্রেও আমার বুদ্ধিটা ফেল হয়ে গেল। তো আমরা কি করব এই ক্ষেত্রে, যেহেতু এই ক্ষেত্রেও বুদ্ধি ফেল হয়েছে, আমাদের যে প্রথম বুদ্ধি লাগাইছিলাম ওই ক্ষেত্রেও প্রথম বুদ্ধিতে ফেল হয়েছে, এবার আমরা কি করব, এবার আমাদের কাজ কি, আমি তোমরা দেখতেই পাচ্ছ যে এখন দেখো না যে বি পয়েন্টের থেকে যে স্পর্শটা অঙ্কন হয়েছে সেটা এ পয়েন্টে কাট করছে না, আবার এ পয়েন্টের থেকে যে স্পর্শটা অঙ্কন হয়েছে সেটা বি পয়েন্টেরও স্পর্শ করছে না। কাট কথাটা না, কাট করছে বলতে ছেদ করছে, কাট করছে কথাটা ঠিক না, স্পর্শ করছে না, টাচ করছে না, ঠিক আছে। তো এ পয়েন্টের থেকে যে স্পর্শটা অঙ্কন হয়েছে সেটা বি পয়েন্টে স্পর্শ করছে না, আবার বি পয়েন্টের থেকে যে স্পর্শটা অঙ্কন হয়েছে সেটা এ পয়েন্টে স্পর্শ করছে না, কইছে তাহলে কোনোটারই কি করছে না, স্পর্শ করছে না। তো এই ক্ষেত্রে আমি সমকোণী ত্রিভুজ পেতে পারবো না। তো তোমরা যদি আরেকটা বুদ্ধি খাটো, আরেকটা বুদ্ধি কিরকম, তোমরা এরকম স্ট্রেট লাইন যদি আঁকো, এরকম ক্ষেত্রে যদি আঁকো যে এরকম ভাবে আছে কোন একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, তুমি যদি এরকম ভাবে কোন একটা কার্ভ লাইন আঁকো, একে যদি এখানে কোনো একটা পয়েন্ট দাও আর এখানে কোনো একটা পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে যদি তুমি এরকম ভাবে কোনো একটা ড্র করো আর এরকম ভাবে ড্র করে এইভাবে লাগাও। এবার যদি তুমি আরেকটা কাজ হচ্ছে, তুমি যদি এটা ধরো আমি এ পয়েন্ট আর এটা ধরো আমি বি পয়েন্ট, এবার তুমি একটা কাজ করতে পারো, তুমি বি পয়েন্ট আর এ পয়েন্টে যুক্ত করে দিতে পারো। এখন যদি বি পয়েন্ট আর এ পয়েন্টে যুক্ত করতে মন চাই, তো যুক্ত করতে গেলে দেখো তুমি যুক্ত করছো, কিন্তু যুক্ত করতে গেলে তোমার যে এই কার্ভ লাইনটা কেটে যাচ্ছে,
তো আমার কার্ভ লাইন কাটলে হবে না, আমার কার্ভ লাইন কাটলে হবে না। তুমি দেখো না, তুমি যদি এভাবে এই বি পয়েন্ট আর এ পয়েন্টকে জুড়ে দাও, বি পয়েন্ট আর এ পয়েন্টকে জুড়ে দাও, তাহলে তো কি হচ্ছে, তাহলে যে তোমার যে এই যে কার্ভটা ফর্ম হচ্ছিল, এই কার্ভটা কেটে যাচ্ছে। তো কার্ভ কাটলেও কিন্তু হবে না। কি হচ্ছে, কার্ভ কাটলেও কিন্তু হবে না। তো কার্ভ কাটলেও হবে না, এরকম ভাবে স্পর্শ অঙ্কন করেও হচ্ছে না। তো আমরা কিভাবে কোনো একটা কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ কিভাবে বার করব? তো কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ বার করার নিয়ম প্রসেস হচ্ছে, তুমি যদি বি পয়েন্ট আর এ পয়েন্ট রে খুব কাছাকাছি রাখো, বি পয়েন্ট আর এ পয়েন্ট রে খুব কাছাকাছি রাখো। খুব কাছাকাছি বলতে ধরো বি পয়েন্ট এটা আর এ পয়েন্ট এটা, তাহলে মাত্র মানে হচ্ছে এইভাবে আছে, অ্যাপ্রক্সিমেটলি খুব কাছাকাছি আছে। তো কাছাকাছি থাকার ফলে তাদের মধ্যে যে স্পর্শকটা অঙ্কন হবে, কাছাকাছি হওয়ার ফলে তাদের মধ্যে যে স্পর্শকটা অঙ্কন হবে সেটা খুবই সুন্দর দেখা যাবে। তো আমি দেখছি, তোমরা দেখতে থাকো কিভাবে আমি স্পর্শ অঙ্কন করছি। ওকে, তোমরা দেখতে থাকো কিভাবে আমি স্পর্শ অঙ্কন করছি। হ্যাঁ, তো আমি কি বলেছি যে বি পয়েন্ট আর এ পয়েন্ট রে কয়টা বুদ্ধি লাগাইছি, তুমি দেখো কয়টা বুদ্ধি লাগাইছি। প্রথম বুদ্ধি লাগাইছি যে স্পর্শ অঙ্কন করছি, স্পর্শ অঙ্কন করে, স্পর্শ অঙ্কন করেও দেখতে পেলাম, স্পর্শ অঙ্কন করেও দেখতে পেলাম যে এ পয়েন্টকে এ পয়েন্টকে এ পয়েন্টকে স্পর্শ করে, কিন্তু কিন্তু বি পয়েন্টকে স্পর্শ করে না। এ পয়েন্টকে স্পর্শ করে বি পয়েন্টকে স্পর্শ করে না। আবারও সেম কথা, বি পয়েন্টকে স্পর্শ করে কিন্তু এ পয়েন্টকে স্পর্শ করে না, করে না। তাহলে যেটা আমি বি পয়েন্টে স্পর্শ করি সেটা এ পয়েন্টে করে না, আবার যেটা এ পয়েন্টে স্পর্শ করি সেটা বি পয়েন্টে করে না। তাহলে উভয় ক্ষেত্রেই জিনিসটা ফেল হয়ে যাইতেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টে খুব কাছাকাছি দিকে আনার চেষ্টা করব। এবার যদি এ পয়েন্ট আর বি পয়েন্টে খুব কাছাকাছি আনি, তখন সেক্ষেত্রে কিরকম সমস্যা, সেক্ষেত্রে কিরকম সিচুয়েশন হবে, সবাই একটু নজর দাও। আমরা কি করছি, আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টে খুব কাছাকাছি আনছি। আমরা এইভাবে এখানে এ রাখলাম, এখানে বি রাখলাম। তোমরা দেখো, এখন তোমরা একটু দেখো, এটা কোন একটা এরকম ভাবে কোন একটা জিনিস আছে। তুমি যদি এখানে একটা পয়েন্ট দাও আর এখানে একটা পয়েন্ট দাও, তোমাকে যদি বলে স্পর্শ অঙ্কন করতে, তখন কি হবে দেখো তো, তখন তখন কিন্তু এইভাবে ওই অংশটা কিন্তু কেটে যাবে, মানে এই বাকি অংশটা কিন্তু কেটে পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি দুটো পয়েন্টকে এখানে রাখো, এখানে একটা রাখো আর এখানে একটা রাখো, তখন কিন্তু তোমার ওই সিচুয়েশনটা হচ্ছে না। প্রথম যে সিচুয়েশনটা কেটে পড়ে যাচ্ছিল, তখন কিন্তু তুমি যদি স্পর্শ অঙ্কন করো, তখন কিন্তু খুব সহজে স্পর্শটা অঙ্কন হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজে স্পর্শটা অঙ্কন হয়ে যাবে। তো এই ঘটনাটি আমি এখানে বোঝাচ্ছি। আমি যদি এইভাবে কোনো একটা সিচুয়েশন হয়ে থাকে যে আমার বাদ পড়ে যাচ্ছে কার্ভ লাইনটা আমার বাদ পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার এই পয়েন্টগুলোকে খুব কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি খুব কাছাকাছি আনতে পারবো। যদি অ্যাপ্রক্সিমেটলি খুব কাছাকাছি আনি, সেই ক্ষেত্রে যদি আমি কি করি, ত্রিভুজ অঙ্কন করি, সেই ক্ষেত্রে আমার ত্রিভুজ কিন্তু অঙ্কন হবে। তোমরা দেখো, এখন আমি এ পয়েন্ট আর বি পয়েন্টে যদি যুক্ত করি, খুব সুন্দরভাবে যুক্ত হচ্ছে এবং এটাকে খুব সহজভাবে এভাবে আমি ড্র করতে পারছি। তোমরা দেখো, এইভাবে খুব সুন্দরভাবে একটা ত্রিভুজ কিন্তু ড্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি এ পয়েন্ট আর বি পয়েন্টে খুব কাছাকাছি দিকে আনছি, তখন কিন্তু তাদের মধ্যে সমকোণী ত্রিভুজ ফর্ম হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে সমকোণী ত্রিভুজ কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে। তো যেহেতু তাদের মধ্যে সমকোণী ত্রিভুজ ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে আমি এর পয়েন্টে কইতেছি কত, x1, y1, অর্থাৎ সেটা এইভাবে x1 দূরত্ব গেছে, গিয়ে আসে এভাবে y1 দূরত্ব উঠছে। আমি তো এটি গত ক্লাসে কইছি সবকিছু। গত ক্লাসে কি কি বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে x1 সে মানে x বরাবর সে x1 গেছে এবং y বরাবর সে y1 উঠেছে, x বরাবর সে x1 গেছে, y বরাবর সে y1 উঠেছে। সেম ভাবে b এর কোঅর্ডিনেট যদি x2, y2 হয়,
তখন সে কি করবে, তখন সে এক্স বরাবর সে x2 যাবে, এক্স বরাবর সে x2 যাবে এবং ওয়াই বরাবর সে কি করবে, ওয়াই বরাবর সে y2 উঠবে। এগুলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, তো এই ক্লাসে সেসব জানার বিষয় না। আমরা গত ক্লাসে যা যা পড়িয়েছি ওই ক্লাসটা যদি দেখো তাহলে এই কনসেপ্টের সম্বন্ধে তোমার খুব সুন্দরভাবে আইডিয়া হবে। তো আমি কি করেছিলাম, যদি আমি বি পয়েন্ট আর এ পয়েন্টে কার্ভ লাইনের ক্ষেত্রে খুব কাছাকাছি দিকে আনার ট্রাই করি, এ পয়েন্ট আর বি পয়েন্টে কার্ভ লাইনের ক্ষেত্রে বক্ররেখার ক্ষেত্রে যদি খুব কাছাকাছি দিকে আনার ট্রাই করি, তখন সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এরকম বাদ পড়ছে না কার্ভ লাইনে এরকম বাদ পড়ছে না, তো বাদ পড়ছে না আর সমকোণী ত্রিভুজ অঙ্কন হচ্ছে। এবং সমকোণী ত্রিভুজ যে অঙ্কন হচ্ছে তার মধ্যে দেখো সবগুলা স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, আবার এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন। তো যদি তিনটেই স্ট্রেট লাইন হয় তখন সেই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ অঙ্কন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা ছিল কি, তার স্লোপ বার করার, যে tan θ = y2 - y1 বাই x2 - x1, সেটা ছিল সমকোণী ত্রিভুজের স্লোপ বার করলাম। ওই স্ট্রেট লাইনের ক্ষেত্রে যখন আমি স্লোপ বার করছি তখন তার ফর্মুলাটা হচ্ছে এটা, যে tan θ = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যে কোঅর্ডিনেটগুলো বা স্থানাঙ্কগুলো আমি দিয়ে দিছি x1 y1 x2 y2, এই ক্ষেত্রে আমি স্লোপটা বার করতে পেরেছি। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ দিয়ে শুনবে, সবাই মনোযোগ দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে যাচ্ছি। যে বিষয়টা হচ্ছে, আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু y2 - y1 আর x2 - x1 এইভাবে লিখে ফেলেছিলাম, এইভাবে আমরা লিখে ফেলেছিলাম y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, খুব সুন্দরভাবে লিখে ফেলেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না। এই ক্ষেত্রে জিনিসটা কিভাবে কেন হচ্ছে না আমি বলে দিচ্ছি কেন হচ্ছে না। আমি যেহেতু বি বিন্দুরে খুব কাছাকাছি আনছি এ বিন্দুর, অথবা এ বিন্দুকে আমি বি বিন্দুর খুব কাছাকাছি নিয়েও ট্রাই করছি, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, খুব নিয়ারলি ইকুয়ালস টু 0 হয়, খুব নিয়ারলি ইকুয়ালস টু 0 হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ধরলাম এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, ঠিক আছে, আমি কি করছি, এ বিন্দুরে আমি আস্তে 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 বি বিন্দুর কাছে আনছি, কিংবা বি বিন্দুরে আমি খুব আস্তে 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 এ বিন্দুর কাছে নিয়েছি। ওকে, তো যদি এরকম সিচুয়েশন হয়, এ বিন্দুকে আমি বি বিন্দুর কাছে নিয়েছি বা বি বিন্দুকে আমি এ বিন্দুর কাছে নেওয়ার ট্রাই করছি, তখন তাদের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা, এই y2 - y1টা আর x2 - x1টা, এই তাদের ক্ষেত্রে ডিস্টেন্সটা নিয়ারলি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, নিয়ারলি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। অর্থাৎ ওইগুলো এরকম হয়, একটা এরকম ভাবে থাকে, একটা এরকম ভাবে থাকে। তো এরকম ভাবে থাকার ফলে তুমি দেখো, এরকম ভাবে যখন থাকবে, এরকম ভাবে থাকবে, মানে মানে তারা তারা এরকম ভাবে খুব নিয়ারলি ইকুয়ালস টু 0। তো নিয়ারলি ইকুয়ালস টু 0 থাকার ফলে ওইগুলাকে আর y2 - y1 আর x2 - x1 বলা যায় না। আমি বলছি নিয়ারলি ইকুয়ালস টু 0, 0 নয়, নিয়ারলি ইকুয়ালস টু 0, মানে খুব 0-র খুব কাছাকাছি। 0-র কাছাকাছি আর 0 কিন্তু এক কথা নয়, 0-র কাছাকাছি আর 0 কিন্তু এক কথা নয়। আমি বলতে চাইছি যে y2 - y1টা নিয়ারলি ইকুয়ালস টু 0, আমি কিন্তু 0 বলিনি। তো 0 আর 0-র কাছাকাছি এক কথা নয়। 0 বলতে ইকুয়ালস টু দিয়ে 0 লিখবো, আর 0-র কাছাকাছি বলতে আমি এরকম নিয়ারলি চিহ্ন দিয়ে 0 লিখতে পারি। তো কি হচ্ছে, x2 - x1 আর y2 - y1 এর ডিস্টেন্সটা নিয়ারলি ইকুয়ালস টু 0, অর্থাৎ এগুলা খুব একটার খুব এইভাবে কাছাকাছি আছে, কিন্তু ওইগুলো একটার উপর উপরিপাতিত নয়। এবার উপরিপাতিত ওয়ার্ডটা কি, উপরিপাতিত ওয়ার্ডটা হলো, যেমন এরকম কলমটা, এই যে এই প্যান্টার উপর যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে, এই প্যান্টটা যদি প্যান্টের উপর এইভাবে থাকে বা এইভাবে থাকে, তখন তাকে বলা হচ্ছে উপরিপাতিত, তো এটা কি এভাবে আছে না, এটা এভাবে নেই, এটা ধরো এইভাবে আছে, এটা ধরো এইভাবে আছে, কিন্তু এটার উপর এভাবে নেই। যখন এটা এভাবে থাকবে, যখন একটা পেনের উপর আরেকটা পেন এভাবে থাকবে, তখন তাকে বলা হবে উপরিপাতিত হওয়া। তো এখানে বলা হচ্ছে যে tan θ = y2, মানে স্লোপটা কি,
আমাদের স্লোপ তো আগেরটাই বের হবে, অর্থাৎ স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা যেটা বের হয়েছিল y2 minus y1 by x2 minus x1, কিন্তু এই ক্ষেত্রে tan theta equals to y2 minus y1 by x2 minus x1 হবে না, যেহেতু কইছে নিয়ারলি ইকুয়ালস টু 0, জিরোর খুব কাছাকাছি যেহেতু কইছে। তখন সেই ক্ষেত্রে আমি কি বলি সেটাকে আমি একটু দেখব। তখন সেই ক্ষেত্রে আমি কি বলি, তখন সেই ক্ষেত্রে আমি tan theta equals to y2 minus y1 রে তখন সেই ক্ষেত্রে বলা হয় y2 minus y1 কে সেই ক্ষেত্রে বলা হয় dy, ঠিক আছে, আর x2 minus x1 কে সেই ক্ষেত্রে বলা হয় dx, অর্থাৎ dy মানে y2 minus y1 আর dx অর্থাৎ x2 minus x1। এখান থেকে ওই ডেরিভেটিভের উৎপত্তি আইছে, ঠিক আছে, এখান থেকে ডেরিভেটিভের উৎপত্তি আইছে। তো ডিফারেন্সিয়েশন আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন মানে dy বাই dx। তো আমি ডিরেক্টলি বলতে পারবো না যে ডিফারেন্সিয়েশন dy বাই dx, তাকে এইভাবে কনসেপচুয়ালি বুঝিয়ে dy বাই dx কে ফাইন করে তোমার একটা বেসিক আইডিয়া দিয়ে বোঝাতে হবে যে dy বাই dx মানে কি। তো dy বাই dx বেশি কিছু নয়, y dy বাই dx বেশি কিছু নয়, x আর y এর যে নতিটা বের হচ্ছে, x ভার্সেস y বাই y ভার্সেস x এর যে নতিটা বের হচ্ছে সেটারে বলা হচ্ছে dy বাই dx। তাহলে dy বাই dx বেশি কিছু নয়, dy বাই dx বেশি কিছু নয়, dy বাই dx হচ্ছে y ভার্সেস x এর নতি, y ভার্সেস x এর নতিকে বোঝানো হচ্ছে dy বাই dx, অর্থাৎ dy বাই dx হচ্ছে y ভার্সেস x এর নতি, মানে x আর y এর মধ্যে যে সমকোণী ত্রিভুজটা ফর্ম হইয়া যে নতিটা বাইর হইছে সেটাকে বলা হইতাছে কিটা dy বাই dx। খুব সহজভাবে আমি dy বাই dx কিটা সেটারে বোঝাইছি যে dy বাই dx আসলে কোন থেকে আইছে। তো dy বাই dx কোন থেকে আইছে, dy বাই dx হচ্ছে আসলে y ভার্সেস x এর নতি। dy বাই dx ইজ দ্য স্লোপ অফ y versus x, dy by dx is slope of y versus x। ওকে, তো এখন আমি বুঝাতে চাইছি যে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট। তো আমাদের এই পার্ট 2তে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটাকে তুলে ধরেছি। ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটা কিন্তু আজকেরই পার্টেই শেষ হচ্ছে। নেক্সট পার্ট থেকে আমি কি করব, নেক্সট পার্ট থেকে আমি ডিফারেন্সিয়েশনের বিভিন্ন লগুলোকে নিয়ে ডিল করব, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের অনেক ল রয়েছে, অনেক সূত্র রয়েছে, যে সূত্রগুলোকে আমরা শুধু শিখবই না, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে আমরা শুধু শিখবই না, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে আমরা খুব ভালোভাবে বুঝে বুঝে শিখবো, ঠিক আছে, যাতে আমাদের কোনো অঙ্কতে প্রবলেম না হয়, ঠিক আছে। তো আমরা অনেকেই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে দেখি শিখি কিন্তু বুঝতে পারি না যে কোন সূত্রে কোন ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা ইউজ করার লিগা আমি নেক্সট যে পার্ট আসবে সেই পার্টে আমি ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে লয়ের মানে সূত্রের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলোকে বোঝাবো। তারপরে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কিভাবে কোন অঙ্কতে ব্যবহৃত হয় তার দিকে নজর দেবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা যারা আমার এই ডিফারেন্সিয়েশনের আর মূলত 4-5টা লেকচার মানে 3-4টা লেকচার হবে, 3-4টা লেকচারের মধ্যে ডিফারেন্সিয়েশনটাকে আমি খুব সুন্দরভাবে শেষ করে দেবো। তো তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ডিফারেন্সিয়েশনের লেকচারগুলোকে পরপর ধাপ ধাপ দেখবে তাদের মনে ডিফারেন্সিয়েশনকে নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না। তো আমি ডিফারেন্সিয়েশন কি একটু বেসিক্যালিতে বলে দিই। ডিফারেন্সিয়েশন কি, ধরো তোমার কাছে কোনো ফুলদানি আছে, তুমি কি করলে, ফুলদানিকে তুমি হাত থেকে এভাবে ফেলে দিলে, ঠিক আছে, তুমি ফুলদানিকে কি করলে, হাত থেকে এভাবে ফেলে দিলে। তো ফুলদানিকে তুমি যদি হাত থেকে ফেলে দাও তাহলে ফুলদানিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফুলদানিটা তুমি তোমার হাত থেকে তুমি ফেলে দিলে কি হবে, ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ওই যে টুকরো টুকরো হয়েছে, ফুলদানিটা যে টুকরো টুকরো হয়েছে ওই টুকরোগুলোকে বলেছে এক একটা ডিফারেন্সিয়েশন বা এক একটা ডেরিভেটিভের টুকরো, ঠিক আছে। তো ওই টুকরো টুকরোগুলো হচ্ছে ওই এক একটা ডিফারেন্সিয়েশন বা এক একটা কি ডেরিভেটিভের টুকরো। এখন আমি এই জায়গার মধ্যে সমকোণী ত্রিভুজটা একে এইভাবে ফর্ম করতে পেরেছি, তুমি এই জায়গার মধ্যেও কিন্তু আঁকতে পারবে। তুমি এই জায়গার মধ্যে এইভাবে সমকোণী ত্রিভুজে এইভাবে স্ট্রেট লাইন ড্র করে তুমি কিন্তু আঁকতে পারবে, তোমার মধ্যে কোনো সমস্যা হবে না।
এই জায়গার মধ্যেও আঁকতে পারবে, এই জায়গার মধ্যেও তুমি কিন্তু স্ট্রেট লাইন এভাবে আঁকতে মানে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে। তো তুমি প্রত্যেকটা পয়েন্টে কি করছো, প্রত্যেকটা পয়েন্টে তুমি মানে এরকম সমকোণী ত্রিভুজ পাচ্ছ। তো আমি বলছি কি, তুমি একটা ফুলদানিকে হাত থেকে ফেলে দিলে, হাত থেকে ফেলে দেওয়ার পর তার টুকরো টুকরো অংশগুলোকে বলা হচ্ছে কি, টুকরো টুকরো অংশগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা এক একটা ডেরিভেটিভ। এবং ওই টুকরোগুলোকে যদি তুমি প্রত্যেকটাকে জুড়ে দাও, প্রত্যেকটা টুকরোগুলোকে তুমি যদি জুড়ে দাও তাহলে তুমি একটা ইন্টিগ্রেশন পাও। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের একটা বেসিক আইডিয়া। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন কি আমি বললাম আর ইন্টিগ্রেশন কি একটু বলে দিলাম, তাও তো কোনো সমস্যা নেই। তো আমি আজকে ডিফারেন্সিয়েশনের পার্ট 2 তে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটাকে একদম শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে অঙ্ক করানো হবে, ডিফারেন্সিয়েশনের রুলগুলোকে শেখানো হবে কিভাবে ডিফারেন্সিয়েশনের রুলগুলো বিভিন্ন অঙ্কতে কাজে লাগে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তোমরা সবসময় আমাদের সাথে থাকবে এবং খুব সুন্দরভাবে তোমাদের এখানে বেসিক কনসেপ্টগুলোকে, ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট কও, বিভিন্ন ধরনের আরও ভিডিও আসবে, বিভিন্ন ধরনের অঙ্কগুলো কও, ওইগুলোকে তোমাদের এখানে শেষ করানো হবে। তো আজকের এই ভিডিওতে তোমরা শিখছো, বা তোমরা দুইটা ভিডিও হয়েছে পার্ট 1 পার্ট 2তে তোমরা ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টগুলোকে নিয়ে ডিল করেছো। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ইন্টিগ্রেশন আসবে, লিনিয়ার ইনইকুয়ালিটি আসবে, বিভিন্ন ধরনের আরও কনসেপচুয়াল ভিডিও আসবে, যেগুলোর জন্য তোমরা যদি দেখো তাহলে খুব সুন্দরভাবে তোমাদের এই ভিডিওটি তোমাদের পরীক্ষার সময় হেল্পফুল হবে এবং খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। তোমরা জানিও কমেন্ট সেকশনে কীরকম লেগেছে আজকের এই ক্লাসটি। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক অঙ্কগুলোকে নিয়ে বুঝবো, সূত্রগুলোকে নিয়ে বুঝবো, এবং সূত্রগুলো কোন কোন অঙ্কতে কীরূপভাবে কাজে লাগে তার একটা ফান্ডামেন্টাল আইডিয়া আমরা ওই নেক্সট ভিডিওতে পেয়ে যাবো। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।